ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তো রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্বীর। 2 দিন আগে গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষে এক যৌথ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের জন্য ডক্টর ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে পাশে রাখার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে যে টানাপোড়েন শুরু হয়েছিল লন্ডন বৈঠকের পর তা কেটে গিয়ে বাংলাদেশের সহনশীল রাজনীতির যাত্রা শুরু হয়েছে বলে অনেকেই দাবি করছেন। এ কারণে বিএনপি সমমনা সহ কয়েকটি দল বৈঠকটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অন্যদিকে জামায়াত ইসলামী ও এনসিপির বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় অসন্তুষ্টি প্রকাশ করেছে তারা। জামায়াত বলছে সরকার ও বিএনপি যৌথ বিবৃতি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ঘটিয়েছে। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। এনসিপির অভিমত প্রায় একই। এখন প্রশ্ন হলো, লন্ডনের বৈঠকের কারণে সংকট কি আদৌ কেটে গেল নাকি আবার নতুন করে শুরু হলো? এছাড়া যেভাবেই হোক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও সরকারের মধ্যে তো নির্বাচনের সময় নিয়ে সমঝোতা হলো, এবার আর কে কোন ইস্যুতে সরব হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজধানী স্টুডিওতে আছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে দিয়ে আমি শুরু করি। লন্ডনের এই 1 ঘন্টা 20 মিনিটের যে বৈঠক, সেটি আসলে বাংলাদেশের রাজনীতির মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছে, সেটি বলার চেষ্টা করছেন আসলে বেশিরভাগ রাজনীতিবিদেরাই। কিন্তু জামায়াত ইসলামের এক্ষেত্রে সুর একটু খানিকটা ভিন্ন। প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে আপনারা মনে করছেন। আপনারা বলেছেন যে জামায়াত অনেক দিন ধরে আসলে নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন আপনারা। সেক্ষেত্রে আপনারা প্রায় 300 আসনে আপনাদের যারা নির্বাচন করবেন তাদেরকেও আপনারা প্রস্তুত রেখেছেন। সেক্ষেত্রে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, জামায়াতের এখন কেন অসুবিধা হচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি নিউজকে স্বাগত জানাই। আমার সহ আলোচক হিসেবে এখানে উপস্থিত রয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত ভাই এবং আরও একজন সহ আলোচক জাসদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং দেশবাসী। আমি আমার আলোচনার শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদেরকে স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি এবং তাদের রক্ত এবং আহতদের ত্যাগ কোরবানির বিনিময়ে আগামীর যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের প্রেক্ষিতে আপনার এই আলোচনায় আমরা আসতে চাই। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গঠিত যে সংস্কার ঐক্যমত্য কমিশন যেটা গঠিত হয়েছিল, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং তাদের অবস্থান জানিয়েছেন তাদের, এবং সর্বশেষ মিটিংটা ছিল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার বাসভবনে। সেই জায়গা থেকে যখন এই মিটিংটা হয়েছিল, সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে প্রধান উপদেষ্টা একটা নির্বাচনী তারিখ ঘোষণা করেছিলেন। যেই তারিখটা কারোর পছন্দ হয়েছে, কারোর হয় নাই। যে কোনো তারিখ দিলে কারোর পছন্দ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা যেহেতু সবগুলো দল বিএনপি সহ সকল দলের সাথে আলোচনা করে একটা তারিখ ঘোষণা করলেন, সেই তারিখটা জায়গা থেকে যদি ওনাকে টার্ন ওভার করতে হয়, উনি যদি ইউটার্ন নেন বা এটা চেঞ্জ করতে চান, তাহলে এটা রাজনৈতিক কালচারই ছিল যে উনি বৈঠক শেষে, আমি এটাকে চেঞ্জ করার কথাই আমি বলছি, এই ডেটটা পরিবর্তন করতে হলে উনি বৈঠকের পরে 1 ঘন্টা 20 মিনিট বৈঠকের পরে উনি বলতে পারতেন যে আমি বাংলাদেশে ফিরে যেয়ে সবাইকে আবার সাথে নিয়ে বসে আমি এই ডেটটার রিভিশনটা আমি কি করব, ঘোষণা করব। তাহলে উনি যদি সকলকে নিয়ে ঘোষণা করতেন তাহলে সকলে কিন্তু কারোর আর কথা বলার সুযোগ ছিল না। কিন্তু বিএনপির প্রতিনিধি দলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হওয়ার পরেও যেইটা আবার একজন
চেয়ারপারসনের সাথে 1-to-1 অনেকটা বৈঠক আমরা বলবো, সেখানে একটা ডেলিগেশন থাকার পরেও পরবর্তীতে 1-to-1 মিটিংও হয়েছে বলে আমির খসরু মাহমুদ চৌধুরী তার ব্রিফিংয়ের ভিতরেও এটা বলেছিলেন। তাহলে এর পরবর্তীতে এসে আমরা দেখলাম যে নির্বাচনের তারিখটা এগিয়ে আসলো। তাহলে এইটা আবার সাথে হলো কি যৌথ ইশতেহার, যৌথ ব্রিফিং। এই যে যৌথ ব্রিফিংটার কালচার একটা রাজনৈতিক দলের সাথে একটা অন্তর্বর্তীকালীন সরকার এভাবে করতে পারেন কিনা, বাংলাদেশে আগেও কখনো ঘটেছে কিনা এটা আমাদের জানা নেই। তাহলে এই জায়গা থেকে আমরা বলছি না যে এটা জামাত ইসলামী কিন্তু যে এই মিটিংটাকে স্বাগত জানিয়েছে এবং এই মিটিংটাকে ইতিবাচক বলেছে। তাহলে মিটিংটা ইতিবাচক। এবং আপনি জানেন যে জামাত ইসলামী সম্মানিত আমির এর আগে যখন লন্ডন সফরে গিয়েছিলেন তখন কিন্তু ম্যাডাম জিয়া এবং তারেক রহমান ওনার সাথে দেখা করেছেন, উনি দেশবাসীকে এটা জানিয়েছেন এবং দেশের রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। এটা অত্যন্ত স্বাভাবিক। তিনিও খানিকটা এগিয়ে এসেছিলেন নির্বাচনে। হ্যাঁ, না, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু প্রথমেই বলেছিলেন যে রোজার আগেই কিন্তু নির্বাচনটা হলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়, এই প্রস্তাবনা তার ছিল। কিন্তু আমি বলছি যে প্রধান উপদেষ্টা ওইখানে ঘোষণা না করে বাংলাদেশে এসে ঘোষণা করলে বাংলাদেশের মানুষরা সম্মান বোধ করত। এই প্রশ্নটা এম রিদুজ্জামান মিল্লাত ফেব্রুয়ারির কথা বলছিল, বিএনপি বলেছে তারা আসলে এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং লন্ডনের এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতির যে সহনশীল যাত্রা সেটিও শুরু হয়েছে। কিন্তু এই যে অভিযোগ আসলে জামায়াত ইসলামী কিংবা এনসিপি করছে, সেই অভিযোগে আসলে আপনারা কি বলবেন? কোনো না কোনোভাবে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির পক্ষপাত নিচ্ছে কিনা? দেখেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকদের জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং আমাদের বড় ভাই জাসদের সাধারণ সম্পাদক প্রধান ভাই। আমরা খুব প্রধান ভাইয়ের বক্তব্য শুনে খুব মজা পাইতাম আর কি, হি ইজ দেয়ার, উনি হয়তো বলবেন। আপনার প্রশ্ন যেটা, যে ডক্টর আব্দুল মান্নান সাহেব যেটা বললেন যে ওইখানের বৈঠকটা ভালো হয়েছে, বৈঠকে স্বাগত জানিয়েছে তারা, কিন্তু এখানে প্রধান উপদেষ্টা এসে বাংলাদেশে এসে যদি ডিক্লেয়ার করতেন, ডেটটা শিফট করতেন, তাহলে ভালো হতেন। দেখেন, না, বিষয়টা হলো পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। দেখেন, আমাদের কিন্তু ছিল যে আমরা ডিসেম্বরের নির্বাচন করব, নির্বাচন চাই ডিসেম্বরে, সেই কম্প্রোমাইজটা কি শুধু বিএনপির সাথে হলো? না, বিএনপি তো এটা বৃহৎ দল, আপনার এটা 70% লোক হলো এখন, যদি পতিত সরকারকে বাদ দেন, এখন প্রায় 70% লোক হলো বাংলাদেশ জাতীয় দলকে আপনার সাপোর্ট করে, আমরা বিশ্বাস করি। এবং জামাত ইসলাম তো সবসময় আমাদের সঙ্গেই ছিল। আর যখন স্বৈরাচার সরকার ছিল তখন তো সবসময় মানে বলা হতো জামাত শিবির বা জামাত বিএনপি, মানে আমাদেরকে দুই দলকেই মানে এমনভাবে তুলোধনা করতো, সেটা তো মান্নান সাহেব জানেন। এবং আমি যেটা মনে করি আর কি, আবারও মনে করে দিচ্ছি, পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজিং টেন্ডেন্সি না থাকার কারণে কিন্তু পতিত সরকারের এই অবস্থা হয়েছে। এবং আমাদের দলে যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আমাদের ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং নির্বাচন হবে ইনশাল্লাহ ডিসেম্বরে, তার থেকে কিন্তু তিনি কম্প্রোমাইজ করেছেন যে ঠিক আছে, নিশ্চয়ই কিছু সংস্কার দরকার, মৌলিক সংস্কার দরকার, কিছু একদম শাস্তি এমনভাবে হওয়া দরকার পতিত সরকারের, অন্তপক্ষে 2-4টা দৃশ্যমান হওয়া দরকার, যাতে করে মানুষ বুঝে যে পরবর্তী সরকার যারাই গঠন করুক না কেন তারা যাতে এটার ধারাবাহিকতা রক্ষা করে। তো সেগুলি বিবেচনায় সব এনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে নিশ্চয়ই আমাদের দলীয় প্রধান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা, তিনি তো সমাদৃত ব্যক্তি সবার কাছেই, তারা দুইজনে মিলে নিশ্চয়ই একটা কম্প্রোমাইজ এসছেন যে এই সময়টায় আসলে, এই যদি রোজার আগে আসে, যেটা বারবার আমাদের জামাতে ইসলাম বলছিলেন যে রোজার আগে হলে ভালো হয় ইলেকশন, এর আগে অনেকবার বলেছেন।
তো সেটা হয়তো মাথার মধ্যে বিবেচনায় এনে, আর এনসিপি যেহেতু তিনি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই তাদেরকে আমি বলবো যে একটা রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠুক এটা চান, সেই বিষয়টাও মাথায় নিয়ে, এই সার্বিক বিষয়গুলি মাথায় নিয়ে এই 1.5 ঘন্টা বৈঠকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং দুই নেতাই, শীর্ষ নেতাই তারা কম্প্রোমাইজ করে জিনিসটা নিয়ে এসেছেন যে আপনার ফেব্রুয়ারির প্রথম দিকে অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচনটা হয়। এবং এই নির্বাচনটা যদি রোজার আগে হয় তাহলে কিন্তু সব দিক থেকে সবকুল রক্ষা হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখেন আর্মি সেনাবাহিনী তো সহায়তা দিচ্ছে, আমরা যেমন সহায়তা দিচ্ছি পলিটিক্যালি, ওনারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। ওনারা কিন্তু বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে, কারণ ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হলে আমরা জানুয়ারিতে ট্রেনিং আছে, তারপরে এতদিন মানুষের সঙ্গে যে সেনাবাহিনী থাকলে পরে তাদের যে নৈতিক স্খলন হয় সেটা আমরা 1/11-এ দেখেছি, সেটা আমাদের সেনাপ্রধান চাচ্ছিলেন না। তো সেই জায়গাও কিন্তু এখনও একটা বিষয় আছে যে ডিসেম্বরে পরে গেলে কতটুকু সহায়তা আমরা সেনাপ্রধানের কাছ থেকে পাবো। তারপরেও আমরা হয়তো আমরা সকল দল মিলেই ঐক্যবদ্ধভাবে রিকোয়েস্ট করব যে আমাদেরকে সেনাবাহিনীর সহায়তা ছাড়া তো নির্বাচন করা যাবে না, তাদের সহায়তা নিয়ে যাতে করে নির্বাচনটি যেভাবে ঘোষিত হয়েছে লন্ডনে সেইভাবে যেতে হয়। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে তো আসলে এক ধরনের ধোঁয়াশা ছিল, উদ্বেগ উৎকণ্ঠা ছিল, বলা চলে সেই উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কেটেছে। কিন্তু ফেব্রুয়ারিতে ভোট হলে সংস্কার কতখানি হবে সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন ছিল, আলোচনা সমালোচনা ছিল। আপনি নিশ্চয়ই জানেন, আজকে আলী রিয়াজ তিনি ডিবিসি নিউজকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে ভোট হলে তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক দলের ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেই ঐক্যমত্যের জায়গাতে কি তাহলে এখনো এনসিপি কিংবা জামায়াত নেই? বিষয় আসলে বলি সংস্কার, আসলে আমরা এখান থেকে সংস্কারটাকে এমন করে নিয়ে আসছি যে সংস্কার না হলে বোধহয় ভালো নির্বাচন হবে না। বিষয়টা আমি যদি বলি, আপনার এখানটা সবাই বলবে 91-এর নির্বাচন ইট ওয়াজ বিউটিফুল ওভার দেয়ার, চমৎকার একটা নির্বাচন ছিল। যদিও পতিত সিরাজের পক্ষ থেকে বলা হয়েছিল সূক্ষ্ম কারচুপি, ইট ইজ ভেরি মাইক্রোস্কোপিক কারচুপি বলা হয়েছিল, কিন্তু বাট রিয়েলিটি ইজ দ্যাট গোটা ওয়ার্ল্ড বিশ্বের ভালো নির্বাচন বলেছিল। সমস্যাটা হয়ে গেল কি, এখানে বাংলাদেশে যে লঙ্কা যায় সেই রাবণ হয়ে যায়, যে তার আমরা ক্ষমতাটাকে ছাড়তে চায় না। ইভেন কি দেখেন, এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলেন, অন্তর্বর্তী সরকার, ইনারাও উপদেষ্টা বলা শুরু করলো আমরা তো 5 বছর আছি, কেউ কেউ বলে আমাদের 5 বছর চায়। মানে শেখ হাসিনাকে যে রোগে আক্রান্ত হয়েছিল শেখ হাসিনা, বারবার দরকার বুবুর সরকার, তাই না, একই রোগে আক্রান্ত হয়ে গেল এই অন্তর্বর্তী সরকার, যার কারণে জনমনে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন কবে হবে না হবে এ নিয়ে বিতণ্ডা হয়েছে, ভিন্ন মত হয়েছে। তারপরেও ভালো, এই বলে না শেষ ভালো যার সব ভালো তার, তারপরে ভালো যে একটা বৈঠকের পরে আমরা জনগণ আশ্বস্ত হতে পারতেছে যে নির্বাচনটা রোজার আগেই সম্পন্ন হবে। যদিও রাজনৈতিক অঙ্গন থেকে আমাদের সবারই ডিমান্ড ছিল ডিসেম্বরের মধ্যে হোক, দু একটা পার্টির ডিমান্ড ছিল না, সেটা আলোচনা রাজনীতি মত দ্বিমত থাকুক। এর মধ্যে যে এই যে সিদ্ধান্তটা এসছে এখন, কারণ আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকার প্রধানকে যে যাক অবশেষে বড় গোলসে। এখন সংস্কারটা কি, সংস্কার তো একদিনে সব কিছু করা যাবে না, সংস্কারগুলি অ্যামেন্ডমেন্ট এগুলি পাস হবে কোথায়, সংসদে হবে। তাহলে সংসদে হবে, তাহলে এখন কি সংস্কার করা উচিত, খুব সিম্পল কতগুলি কিছু, যেমন নির্বাচন কমিশন, আমাদের পুলিশ বাহিনী, আমাদের জনপ্রশাসন, যেভাবে নির্বাচনগুলিকে আগে কন্ডাক্ট করতে আমরা জানি কীভাবে কন্ডাক্ট করছে শেখ পতিত সরেজের সরকার। উনি অর্ডার করছেন, উনি এখান থেকে অর্ডার করছেন, পুলিশ হ্যাঁ বলছে, ওই নির্বাচন রিক্রুটিং যে অফিসার প্রিজাইডিং অফিসার সবাই হ্যাঁ 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 হ্যাঁ, নায়ের কোনো জায়গা ছিল না। এই যে প্রক্রিয়া ভোটটা হলো এবং অপোজিশনকে শূন্য করে দিয়ে এটা বারবার বাংলাদেশ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, তখনই ষড়যন্ত্র হয়েছে। এই জায়গাগুলো কি এখন ঠিক হয়েছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়? এখন ওই জন্য আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা করার প্রাক্কালে জনগণ আশ্বস্ত হতে পারে যে নির্বাচনের মধ্যে সত্যির অর্থে জনগণের রায় প্রতিফলিত হবে এবং জনগণের সরকার গঠিত হবে, এবং যেই সরকার আসবে সেই সরকার এরকম দৃষ্টিভঙ্গি ওনারা দেবেন বা জনগণ লাভ করবে যে আমরা ক্ষমতা থাকলেও সামনে নির্বাচন এরকমই হবে। এই ব্যবস্থাটা হচ্ছে সংস্কার। অর্থাৎ নির্বাচনের মধ্যে যে সরকার পরিবর্তনের ধারণা আমাদের এখানে স্টাবলিশড হয় নাই,
পাকিস্তান আমলেও হয়নি, খেয়াল করেন 54 সালটা ভালো ভোট হয়েছিল, 54 সালে সে ভোট টেকে নেই। 70 সালে একটা ভালো ভোট হয়েছিল, তারপর যুদ্ধ করতে হয়েছে আমাকে। এরপরে 73 থেকে শুরু করে আমাদের তথ্য বইছ একই অবস্থা চলছে। তাহলে আজকে যদি দেখেন, প্রতিবেশীদের রেফারেন্সে বলতে হয় ভারত, হ্যাঁ বিজেপির একটা উগ্র ধর্মান্ধ রাজনীতি আছে, আমরা জামাতকে বলি ওনারা ধর্ম নিয়ে রাজনীতি করতেই পারে, কিন্তু ওইটাকে ফাইট করার জায়গা তো পার্লামেন্ট, ডেমোক্রেসি, জনগণের মতামত। আমরা সমাজতন্ত্র নিয়ে রাজনীতি করি, হ্যাঁ এখন আমাদেরও ওই জায়গায় আসতে হবে যে বিপ্লব বাদ দেন, জনগণ ভোটে যদি সমাজতন্ত্রের পক্ষের শক্তিকে রায় দেয় আসবে ক্ষমতায়, তাহলে আমাকে সামগ্রিক ভোটের প্রসেসটাকে আমাকে এন্ডোর্স করতে হচ্ছে, ওয়েলকাম করতে হচ্ছে, তাহলে এটার একটা মানদণ্ড ঠিক করতে হবে আমাকে। তো আমি যদি মানদণ্ড ঠিক না করে যদি মনে করি যে না ওনাকে ভোট করতে দেবো না বা আমাকে ভোট করতে দেবো না, তার কথা বলতে তাহলে তো হলো না। বাংলাদেশে এই ধারাটাই ছিল ক্রিয়াশীল। যিনি ক্ষমতায় গেছেন অপোজিশনকে নিশ্চিহ্ন করতে চাইছেন, যেই গেছে ক্ষমতায়। এখানটায় আপনি দেশ স্বাধীনের পর থেকে একটা ভালো শাসনতান্ত্রিক ধারা আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন এটা করতে পারি নাই। দেখেন আজকে বলতে দ্বিধা নেই, নেহরু 16 বছর ছিল, তারপর ভোটের মধ্যে তার পতন হয়েছে বা পরাজয় বরণ করেছে। তাহলে আজকে আমাকে এখানটায় ভোটের মাধ্যমে আমরা কেন পরাজয় বরণ করতে চাই না? হতে পারে কালকে এখানটায় ভোটে যদি হয়, জনগণ যদি ভোট দেয় ওনাদেরকে, তো আসবে ক্ষমতায়। আমাকে এই সহজ জায়গাটা তৈরি করতে হবে। নিশ্চয়ই এখানেই আমি এইটাই হচ্ছে সংস্কার। যদি এইটা করতে পারে, এটা যদি করতে পারে এই গভর্নমেন্ট, হ্যাঁ তাহলে আমি বলবো একটা বিরাট কাজ করবে। নিশ্চয়ই রাজনীতি সহজ আবার কঠিন, এবং সেটা কিন্তু নির্ভর করছে আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে কাজ করবে সেটির ওপর। এমরুজ্জামান মিল্লাত, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমি একটু জানতে চাই বিএনপি সেক্ষেত্রে কোন ইস্যুগুলোকে সামনে নিয়ে আসলে আগাবে সামনের নির্বাচনকে কেন্দ্র করে? আমি উত্তর নিব, বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন। এমরুজ্জামান মিল্লাত, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম রাজনীতি সহজ আবার রাজনীতি কঠিন, কিন্তু কে কিভাবে রাজনীতি করছে অনেকটা তার উপর নির্ভর করে। বিএনপি যেহেতু ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচন চাইছিল, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি কোন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায়? বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় যে রাজনীতিতে যে অবস্থা হয়েছিল রাজনীতিবিদদের মধ্যে, তাতে করে সমাজনীতির একটা পরিবর্তন দরকার। এমন কাজ করতে চায় যে সমাজে যাতে এমন একটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আসে যে সবসময় একটা সরকার থাকলে পরে, মানে এরকম সরকার থাকলে যে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন হবে এবং আগামী দিনে যার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবে, এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে বিএনপি যাবে। এবং বিএনপি চাবে যে বিএনপি যদি সরকার গঠন করে এবং দায়িত্ব পায়, তাহলে এই জিনিসটা নিশ্চিত করবে, যেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমরা তার নির্দেশনায়, তার যে বক্তব্যে, তার যে আইডিয়ায় যেগুলি আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে যে আদর্শ, সেগুলি নিয়ে যেভাবে কথা বলেন, তাতে করে আমার মনে হয় এরকম একটি নির্বাচন করতে চায় যে নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে মানুষ মনে করবে যে না, সত্যিকার অর্থেই একটা সবসময়ই এরকম একটা সরকার সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিবে। সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জায়গাটিতে কি বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে, থাকবে না কেন? একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা, যিনি দেশে সমাদৃত, বিদেশে সমাদৃত, এবং তার কথা ফেলবে এমন এই উপদেষ্টা মণ্ডলীতে কেউ নাই। আর আমাদের সঙ্গে যে ধরেন একটা এই ইলেকশনের ডেট নিয়ে যে একটা বিষয় ছিল, সেটাও তো সমাধান হয়ে গেল। তো এখন তো নির্বাচন কমিশনের কে উনি নির্দেশ দিলেই হয় যে একটা তারিখ ঘোষণা করা। এই যে বললেন যে সমাধান হয়ে গেল, এবং আপনি বলছেন যে এই সরকারের উপদেষ্টাদের নিয়ে এখন কোনো সমস্যা নেই, আপনারা এই বৈঠকের পর এটিও জানিয়েছেন সরকারের বিষয়ে নমনীয় থাকবেন আপনারা। 3 উপদেষ্টা পদত্যাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদ সহ আগের দাবিগুলোর বিষয়ে আপনারা নমনীয় থাকার কথা বলেছেন। কেন? আপনাদের ইচ্ছে মতন সময়ে নির্বাচন হবে সে কারণে? না, আমাদের ইচ্ছে মতো সময় ছিল তো ডিসেম্বর। আমাদের ইচ্ছে মতন, আমি একটু আগে তো বললাম যে আমাদের ইচ্ছা ছিল ডিসেম্বরে নির্বাচন হোক, এবং সেটা তো হয়নি, এটা তো হলো গিয়ে ফেব্রুয়ারিতে। তো আমাদের ইচ্ছে মতো হয়েছে তা নয়। আমি বলেছি যে ইট ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ।
কম্প্রোমাইজ করা দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের জনগণের জন্য, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারে সেই সময়টা দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমাদের ইয়েতে সেনাবাহিনীকে একটু বলতে হবে, তাদের সাহায্য নিতে হবে, তারা যাতে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে থাকতে পারে পুলিশের সঙ্গে, যাতে করে মানে অবাধ একটা নির্বাচন হয়। যে নির্বাচনটার জন্য প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমি এমন একটা নির্বাচন করতে চাই মানে শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে পরিগণিত হবে বাংলাদেশে, এরকম নির্বাচন হয়। এই জায়গাটিতে আমি নাজমুল হক প্রধান আপনার কাছে আসতে চাই। আমরা তো আসলে যদি ফেব্রুয়ারিকে ঘিরে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কে কোন ইস্যুকে গুরুত্ব দিবে সেটি নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সেক্ষেত্রে এই যে ধারণার কথা আমরা বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটিকে বাস্তবে রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত কতখানি, তাদের সদিচ্ছা কতখানি আছে? একটা বিষয় আপনাকে খুব খোলাসা করে বলি, এটা আমি উনি হার্ট না, আমি বাস্তবতা বলতেছি। 2018 সালে বিএনপি একটা নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে 2018 সালে, এবং সেই নির্বাচনটা গিয়ে বিএনপির যে সিটের ডিমান্ড ছিল সেই ডিমান্ড কিন্তু বিএনপি ফুলফিল করে নেই আওয়ামী লীগ। মানে ট্রাম্পের উপর ওভার ট্রাম্প করে ফেলছে, মানে 40 থেকে 50 সিট বা 60 থেকে 70 সিট। এটা আমাদের শোনা রাজনীতি গসিপ আকারে এরকম হইতে পারে যে এরকম সিট দেবে, কিন্তু নির্বাচনে গিয়ে দেখা গেল 6 সিট রাত্রেবেলা ভোট করে ফেললো। এবং প্রশাসনের কর্তাব্যক্তি যারা ছিলেন সেই সময় এত বেশি, তারা আওয়ামী লীগের থেকে বেশি আওয়ামী লীগ হয়ে গেছিলেন। কীরকম যেমন বরিশালের ডিসি বলতেছেন যে আমি একটা ডিসি 7টা এমপি, তারা আমার ক্ষমতা কম নাকি, আমি পলিটিক্স করার লোক। ওনার জামালপুরেই বোধ হয় ডিসি নাকি যেন বক্তেছে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, নৌকা ক্ষমতা আনতে। এখন ডিসি সাহেব এসপি সাহেবরা যদি শিক্ষা না হয়, যদি মনে করে আওয়ামী লীগ তো নাই, এখন আমরাই তো, তা আমার তো বিএনপি, ভোট তো এমপি কি ভোট করবো, আমি ভোট করে ফেলবো। যদি প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসপি ডিসিরা যদি এরকম মানসিকতা থেকে যদি ভোট করা শুরু করে, তাই না, তাহলে যেই লাউ সৈকত যে সংস্কারই করেন না কেন জিনিসটা কী হবে? কারণ ডেমোক্রেসি কিন্তু অলওয়েজ ইট ইজ ভেরি কম্পিটিটিভ এক্সামিনেশন। এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা পরীক্ষা। সেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা একটা দুর্বল পার্টিও যদি তার সে সুযোগটা না পায় এবং যদি কোনো কারণে তাকে পেছে যেতে হয়, তাই না, তাহলে কিন্তু নির্বাচনটা যৌক্তিক হবে না। 73 সাল নির্বাচন নিয়ে বিবিসি কিছু সমালোচনা ছিল, অল্প কিছু সিটে বা ধরুন 20-30টা সিটে বা ঢাকায় এনে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল, তাই না, সবখানটায় হয় নাই। কিন্তু এটাই কিন্তু হজম করতে পারে নাই। আমি বলতে চাচ্ছি, আমি শেষ করে নেই, দুর্বল পার্টির কথা বলছিলেন আপনি। বিএনপি যদি মনে করে, এখন বিএনপির লোকেরা এখন যা মনে করছে এখনই যে এখন তো আমরাই সব, সমস্ত জায়গায় কিন্তু এই যে আমরাই সব, ইভেন কি মিনিমাম সমালোচনা সহ্য করতে পারছে না ফেসবুকে, আমি খেয়াল করতেছি নেতার থেকে কর্মী পর্যন্ত। ডেমোক্রেসি এটা হচ্ছে টলারেন্স, এটা সহ্যর বিষয়। আজকে উনি দুটো কথা বলবেন আমাকে এই জায়গায়, এইটুকু সহ্য যদি না হয়, তাই না, তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি যত সংস্কারের কোনো কিছু আগাবে না। তাহলে বিএনপিটা এখন মূল দায়িত্ব হচ্ছে বিএনপি, যেহেতু বিএনপি পাওয়ার কন্টেন্টের দাবি করে এবং দাবি করার যৌক্তিক কারণ আছে। বিএনপি বড় পার্টি, ক্ষমতা ছিল, অনেক নির্যাতিত হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, সমস্ত ঠিক আছে। তাহলে এই বিগত 16-17 বছর তারা ভীষণ নির্যাতিত হয়েছে, তার দাবি করার যৌক্তিকতা আছে। কিন্তু সেইটা যদি সেই পাওনাটা যদি নিতে গিয়ে যদি বিএনপি ওভার এক্সারসাইজ করে ফেলে সমস্ত A to Z, আজকে যারা প্রশাসনের কর্তা ব্যক্তি আছেন না, আমি বলি নেই, প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন না, তারা এরকম কথা মাঝে মধ্যে বলে ফেলেন, ডিসিও বলেন, ওসিও বলেন, এই লক্ষণটা কিন্তু ভালো না। ফলে বিএনপি এই জায়গার থেকে এখনই যদি সতর্ক না হয়, তাহলে আওয়ামী লীগ যে পথে গেছে বিএনপি ওই পথেই চলে যাবে। আমি বলতে চাচ্ছি বিএনপির এখন সতর্ক হওয়ার বিষয় আরও বেশি স্ট্রংলি। বাংলাদেশের মানুষের নির্বাচনে তার ভোটটা কীভাবে সে প্রয়োগ করবে, যার খুশি যেখানে দেবে, এর দায়িত্বটা বিএনপির। কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখার অন্তত এই মুহূর্তে আর সময় নেই আমাদের সামনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, বিএনপি বলার চেষ্টা করছে এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে যথেষ্ট লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রশাসন প্রস্তুত রয়েছে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্টভাবেই প্রস্তুত আছে। জামায়াত ইসলামী সেক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে, আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই। প্রশাসন কতখানি প্রস্তুত সেটি নিয়েও শঙ্কা রয়েছে আপনাদের, যদিও আপনারা 300 আসনে আপনারা কাদেরকে মনোনয়ন দিবেন সেটি আপনারা নিশ্চিত করে রেখেছেন। আপনাদের নিজেদের কর্মকাণ্ডগুলো কি খানিকটা সাংঘর্ষিক তাহলে? না, বাংলাদেশ জামাত ইসলামী তো একটি নির্বাচনমুখী দল, সো দ্যাট নির্বাচনের কারা প্রার্থী হবে এটা প্রস্তুত করে রাখা তো এটা অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। আর আপনি যেটা বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, তার উত্তর কিন্তু প্রধান ভাই দিয়েছেন। প্রশাসন
আওয়ামী প্রশাসনই এখন বাংলাদেশের সকল জায়গায় বিদ্যমান। তা আওয়ামী প্রশাসন দিয়ে বাংলাদেশে এই যদি মানে এখানে কোনো চেঞ্জ না আসে, সংস্কার না করে কিংবা একটা পরিবর্তন না করে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে না নিয়ে আসে যদি আপনি নির্বাচন করেন, তাহলে নির্বাচন কমিশন কিভাবে এটাকে কন্ট্রোল করবেন? এটা তো সম্ভব না। নাম্বার ওয়ান, প্লিজ আমাকে একটু বলতে দেন। 2 নম্বর কথা হচ্ছে, ভাই অনেক সুন্দর করে বলেছেন যে বাংলাদেশের 70% মানুষ এখন আওয়ামী লীগকে বাদ দিলে ভাইদেরকে পছন্দ, বিএনপির সমর্থক। তাহলে কি আওয়ামী লীগের সব লোকই এখন বিএনপির সমর্থক হয়ে গেল? আমার একটা বড় কোশ্চেন। তাহলে সেই ফ্যাসিস্টের দিয়ে বাংলাদেশের মানুষ কেমন বিএনপি দেখতে চেয়েছিল? আমার একটা প্রশ্ন বড় ভাইয়ের কাছে। বাংলাদেশের মানুষ এই দীর্ঘ 15-16 বছরে নির্যাতিত বিএনপি, এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে তারা একটা সুন্দর রাজনীতি বাংলাদেশের মানুষের সামনে উপহার দিবে, এটা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছিল। কিন্তু তারা কি করলেন? তারা টেম্পো স্ট্যান্ড দখল করলেন, বালুমহল দখল করলেন, তারপরে চর দখল করলেন, চাঁদাবাজি করলেন, আন্তকোন্দলে নিজেদের দলের ভিতরে প্রায় শতাধিক মানুষকে নিজেরাই হত্যা করে বসলেন। এই যে জবাবদিহিতা নিজ দলেই নাই, এবং এমনকি আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি যে আজকে বিএনপি তো নিজ মানে গণতন্ত্র চাচ্ছে দেশে, কিন্তু নিজ দলের ভিতরে কবে সর্বশেষ গণতন্ত্রের চর্চা হয়েছিল? এটা তো আমরা মানে খুবই আমাদের কাছে দুর্ভাগ্যজনক। গণতন্ত্র তো জলে চর্চা করতে হয়, তারপরে না দেশে চর্চা করা যায়। সেই জায়গাটা আমাদেরকে মানে আশান্বিত করে না যে একটা সুষ্ঠু নির্বাচন তাদের দ্বারা, যেখানে তাদের দলের ওনাদের দলের নেতারা বলতেছেন যে আমরা প্রয়োজনে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবো। যারা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে চায় তারা নির্বাচন হওয়ার সাথে 10টা 11টা 12টার দিক বলবে যে এখানে আমরা বুঝছি যে সব লোক আমাদেরকে ভোট দিচ্ছে, আপনারা কি করেন? আমাদেরকে বিজয়ী ঘোষণা করেন, আমাদেরকে বিজয়ী ঘোষণা করেন। তা আমাদেরকে যখন বিজয়ী ঘোষণা করতে যে ওনারা যদি একত্রিত হয়ে লেগে যায়, তাহলে নির্বাচন কমিশন অসহায়ের মতন কি করবে? ওনারা তো ওই আওয়ামী লীগের মতন সাইন করে দিয়ে চলে যাবে, প্রশাসনের লোক। আমি এটা আমার বক্তব্য। তাহলে আমি যেটা বলতে চাই যে বিএনপিকে এখন প্রমিস করতে হবে এবং নির্বাচনী কালচার চেঞ্জ করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে। দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ভিতরে যে ক্ষমতার ভারসাম্য, এটা বিএনপিকে আনতে হবে এবং বাংলাদেশের মানুষ এটা চায়। এরপরে হচ্ছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য বিএনপির অঙ্গীকার থাকতে হবে। কারণ এই ব্যাপারে ইতিমধ্যে যারা এতদিন বঞ্চিত থেকে কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে এখন অনেক টাকার মালিক হয়ে গেল হঠাৎ এই কয়েক মাসে, এটা বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। বিচার ব্যবস্থার পরে একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশের মানে অবস্থাটাকে চেঞ্জ করে। দেখেন যে আমাদের মেয়র নির্বাচনে যিনি দাঁড়িয়েছিলেন আমাদের ইশরাক সাহেব, উনি কি বললেন? উনি একটা অবৈধ, যে নির্বাচনটা অবৈধ বলছে দল, সেই দলের একজন প্রার্থী তিনি নিজেকে আবার বৈধ প্রার্থী করতে চাচ্ছেন। আমি এই কথাটা একটু বলি যে দেখেন এখন উনি বলছেন আমাকে শপথ না দিলে আমি নিজে শপথ পড়ে এখানে বসে যাব। এটা যদি হয় একজন দলীয় এই লেভেলের মানুষের আচরণ, তাহলে তাদের মাধ্যম দিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ পাবে? এটা তো একটা বড় কঠিন প্রশ্ন। আরেকটা কথা আমি একটু ভাইকে বলতে চাই, সেটা হচ্ছে 120 মিনিটের যে আলোচনা মিটিংটা হয়েছিল সেটাখানে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে না আরও অনেক বিষয় ছিল, এটা কিন্তু কেউ স্পষ্ট করেন নাই। এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশে এসে কোনো প্রেস ব্রিফিং করে এটাকে জনগণের সামনে স্পষ্ট করেন নাই। বিএনপি কিন্তু বলেছেন যে আগামী দিনগুলোতে ডক্টর ইউনূসকে তাদের পাশে থাকতে চান। তাহলে ডক্টর ইউনূস এবং বিএনপি সমঝোতার মাধ্যমে কি একটা নির্বাচন হতে যাচ্ছে? এই জায়গাটাতে আমি আসবো রশিদুজ্জামান মিয়া, তাকে আমি একটু অভিযোগটা উত্তর নিতে চাই। সব সমর্থক আওয়ামী লীগের সময় যারা সমর্থক ছিলেন তারা কি সবাই এখন তাহলে বিএনপির সাপোর্টার হয়ে গেছেন? দেখেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু মানে 10-15%-এর বেশি ছিল না জনগণ। এটাকে 90% সমর্থন দেখানো হয়েছে। আপনার প্রায় 100%ই প্রায় বলে ফেলতো আর কি। শেখ হাসিনা বলতো যে 99% লোকই তার, অনেক আসলে তো 100% ভোটও কাস্ট হয়ে গেছিল। তার মানে সত্যিকার অর্থে কিন্তু আপনার 10-15%-এর বেশি আওয়ামী লীগের যে দুঃশাসনের সময় আগে ছিল 30%, 32% পর্যন্ত, 34% পর্যন্ত ভোট ছিল আওয়ামী লীগের।
প্রায় সমান সমান আকারের ভোট ছিল যখন প্রথম দিকে আপনার 1991 সনে, 96 সনে, 2001-এ, এবং এগুলিতে কিন্তু একটা ভারসাম্য ছিল। কিন্তু এই 2008-এর ইলেকশন থেকে আরম্ভ করে 2024 পর্যন্ত যে অপকর্ম, যে লুটপাট, যে অপশাসন যেটা চালিয়েছে এই আওয়ামী লীগ, তাতে করে তাদের এই 2024-এ এসে তাদের সমর্থকের মাত্রা দাঁড়িয়েছিল 5 থেকে 10%। জি, ভোটকে কেন্দ্র করে নানানভাবে রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই আলোচনায় আমরা ফিরতে চাই। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপি ইস্পাতমিদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাতমিদিত রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় এবং যদি সেই অর্থেই আসলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সংগঠিত হয়, সেক্ষেত্রে জামায়াত ইসলামের নতুন করে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ আর থাকবে নাকি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন? বাংলাদেশের জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইলে বাংলাদেশ জামাত ইসলামী ফেব্রুয়ারিতেই নির্বাচন করবে। আমি আরেকটা কথাও জানতে চাই যে যদি একটা দলের সাথে আলোচনার পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা হচ্ছে, পরবর্তীতে সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড এবং বিচার পেন্ডিং হয় বা সময় লেগে যায়, সেক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টা আবার নির্বাচনী ডেট চেঞ্জ করেন, তখন কি বিএনপি সেটাকে মেনে নেবে কিনা? এই সম্ভাবনা দেখছে কি জামায়াত ইসলামী? হতেই পারে, কারণ যদি এটা শেষ না হয়, আমরা যদি শেষ না করতে পারি, এখানে তো এই শর্তগুলো আছে। দ্বিতীয় হচ্ছে আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের সেই প্রস্তুতি আছে। আমাদের দলের আমির এ ব্যাপারে সবাইকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিকেই এগোচ্ছি। কারণ বাংলাদেশে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করা যাবে না। আর আমি মনে করি ভাষার মাস, এই ভাষার মাসে যদি বাংলাদেশের একটা জাতীয় সংসদ নির্বাচন হয়, এই ভাষার মাসটাকে আমরা ধারণ করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সুযোগ পাবো। এবং আমাদের সামনে থাকবে পবিত্র মাহে রমজান, এই রমজানের শিক্ষাও আমাদের সামনে থাকবে, ভাষার শিক্ষাও আমাদের সামনে থাকবে। এটার মাধ্যম দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব এবং নতুন প্রজন্ম জেন জেড যারা, তারা সেই স্বপ্নই দেখতেছে। আমরা চাই বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত, অন্যায় মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়তে, যেখানে হানাহানি থাকবে না, যেখানে একে অন্যকে দোষারোপের রাজনীতি করবে না, হত্যার রাজনীতি থাকবে না, চাঁদাবাজির রাজনীতি থাকবে না, চর দখলের রাজনীতি থাকবে না, ইউনিভার্সিটির মানে গণরুমের কালচার থাকবে না, মানে দোষ চালাই দেওয়ার যে রাজনীতি, অপবাদ দেওয়ার রাজনীতি, এটা থাকবে না। সত্যকে সত্য বলবে, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এই রাজনীতির কালচার গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সেই কাজ করার জন্য আমরা একটা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য কাজ করছি। আপনারা প্রস্তুত আছেন? অবশ্যই আমরা প্রস্তুত আছি, আমরা আগেও প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা চাই, আমাদের সবচেয়ে বড় দেখার বিষয় যে নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন আয়োজন করবেন, তারা কোনো দলের পক্ষ হয়ে যে যেন এই নির্বাচন আয়োজন না করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। এনসিপি এবং জামায়াত ইসলামী এই মুহূর্তে রাজনীতির মাঠে বড় ফ্যাক্ট, সেটিকে যেমন অস্বীকার করার সুযোগ নেই, তেমনি তারা যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না চান, সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা কতখানি দেখছেন? না, ওনারা তো, জামাত ইসলাম তো নির্বাচনে বললো তো উনি সব সময় আছে, সব জায়গায় আছে, পিছালেও আছে, আগালেও আছে। আর রাজনৈতিক দল এরকমই হওয়া উচিত। একটা বিষয় হচ্ছে যে এখানটায় নির্বাচন নিয়ে ধোঁয়াশাটা তৈরি হলো কেন, এই যে বিষয়, যার কারণে এই কথাগুলি আসতেছে। আমি সেই জায়গায় আলোচনা করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। বিষয়টা যে জায়গায় বলতে যাচ্ছি যে সামনে নির্বাচন হবে, নির্বাচন আমরা চাই, সেই নির্বাচনটা কীভাবে সুষ্ঠু সুন্দর হবে, এর জন্য কি করা যায়, কি করলে কি হয়, তাই না, এই আলোচনাগুলি রাজনৈতিক দলের মধ্যে হওয়া উচিত, সরকারের সঙ্গে হওয়া উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু আমি বলতে এটা নূতন সরকার, নিউ সরকার, অভিজ্ঞতা নেই। হাউ দে ক্যান কন্ডাক্ট এ ইলেকশন, তারা নির্বাচন কীভাবে পরিচালনা করবে এর কোনো অভিজ্ঞতা, এর কোনো বিষয় নেই। বলতেছে অনেক কথা, কোনো ভাবাদর্শ নেই এদের মধ্যে, একটা ভালো ভোট কীভাবে করবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলির কাছেই আইডিয়াটা নিতে হবে ভোটটা ভালো কীভাবে করা যায়। এবং সেক্ষেত্রে আমি আগেও বলছি, আমি এখনও বলি, যেহেতু বিএনপি বড় পার্টনার, বিএনপি আছে, এখানটা ইসলামিক দলগুলি আছে, আমরা আছি, হ্যাঁ, সব দলগুলি মিলে আলোচনা করে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কী করা যায়। প্রশাসনের ব্যবহারটা বিগত সময় এরকম হয়েছে যে প্রশাসন আসলে নির্বাচন তো প্রশাসনই করে দেয় সব সময়, ভোট দেওয়া তো লাগে না। তাহলে এবারে যদি প্রশাসন মনে করে যে না, ইন্টারিম পিরিয়ড গভর্নমেন্ট যেটা চায়, তাই না, আমরা দেখতেছি কে আসবে ক্ষমতা, বড় পার্টি তো ধরেন বিএনপি অথবা জামাত
অথবা আসো যাকেই মনে করলে এরাই তো আসবে, তাই ওইদিকেই সব ছাতাটা ধরি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি বলছি যে পাবলিকের ভোট দেওয়ার রাস্তাটা এত মসৃণ করা উচিত। বিগত যে স্বাধীনের পর থেকে এখানে ভোট নিয়ে বহুত ক্যাচাল হয়েছে, আমরা আর এই ক্যাচাল বারবার হোক আর চাই না, এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন ধারাটা এস্টাবলিশড হোক। জি, যারা ভোট দেবে সরকার হবে, এটা যদি বলতে পারে যে হ্যাঁ ইট ইজ আওয়ার রাইট, আমাদের এই গভর্নমেন্ট আমরা ভোট দিয়ে করছি, আমরা আবার ভোট দিয়ে সরকার। এমরুজ্জামান মিল্লাত, রাজনীতিতে ভোটকে কেন্দ্র করে নানান সময় আমরা দেখেছি জোট গঠিত হয়। একটা সময় আপনারা এবং জামায়াত ইসলামী ও মিত্র দল ছিলেন। এখন আসলে এই বৈঠকের পরে নতুন করে যে অভিযোগ কিংবা যে সমালোচনা আসলে সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস এবং বিএনপি মিলে আসলে কোনো জোট হতে যাচ্ছে কি? না, ডক্টর ইউনূস তো সরকার প্রধান, এখন তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, তিনি একটা ভালো নির্বাচন করে দিবেন বলে আশ্বস্ত করেছেন, এবং আমাদের সকলেই আমরা একমত হয়েছি যে তিনি একটা ভালো নির্বাচন করবেন, এবং 7-8 মাস সময় যথেষ্ট সময় এখনও আছে। ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন যে এর মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারটা এমন হওয়া উচিত, আমি প্রধান ভাইয়ের সঙ্গে একমত, ওনার সঙ্গেও একমত, যে একটা এমন একটি ব্যবস্থা সংস্কারে থাকা দরকার যে সংস্কারের মাধ্যমে মানুষ নিজের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারবে সুষ্ঠুভাবে, এবং সেই সুষ্ঠু ভোট যদি হয় এবং সেখানে যেই নির্বাচিত হোক না কেন সবাই মিলে, এবং এমনকি আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে ভোটের পরেও আপনি যেই সরকার গঠন করবেন, আমরা সম্ভব চিন্তা করছি যেহেতু বড় দল, আমরা হয়তো আমাদের আসন সংখ্যা বেশি হতে পারে, আমরা হয়তো সরকার গঠনে সমর্থ হব, এরকম একটা অবশ্যই আমাদের আশা আছে। কিন্তু সেখানেও তিনি বলেছেন যে তারপরেও আমরা ঐক্যমত্যের সরকার গঠন করব, যাতে করে পরবর্তীতে যে কথাটা প্রধান ভাই বললেন যে আর যাতে এরকম কিছু না হয় যে আমার প্রশাসন ভোট করে দিবে, মনে করবে যে আমরা একটা দলকে নির্বাচন কমিশন ইচ্ছা করলাম আমরা পাশ করাই দিলাম, এরকম মনোভাবটা যাতে না থাকে, সেই সংস্কারগুলি এনে ঐক্যমত সরকার গঠন করে পরবর্তী যে সিস্টেমটা ডেভেলপ করা আস্তে আস্তে করে, যাতে করে ফিউচার বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় আমরা ফিরতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমি ছোট্ট 10 সেকেন্ডেই বলতে চাই, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রধান কথা যে প্রবাসীদের আয় দিয়ে, রেমিটেন্স দিয়ে এই বাংলাদেশ অনেক সার্ভাইভ করছে, তাদেরকে ভোটাধিকারের সুযোগ তৈরি করে দিতে হবে, এবং গণতন্ত্রের সুষ্ঠু ধারা পরিবর্তনের জন্য পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একমত, আমরা একমত। ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রতিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।